বর্তমান বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে। রাস্তা ক্লিয়ার, বিএনপি তার মঞ্জিল ঠিক করে ফেলেছে। এক্ষেত্রে আসিফ মাহমুদরা পুরো জাতিকে পথ দেখাচ্ছেন। জামাত, এনসিপি এরা আগেভাগে জনগণকে স্পষ্ট করে দিচ্ছেন। জনগণ যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে জনগণের কপালে এই বিপদ আছে। বিপদ শুধু রাজনীতিবিদদের কপালে না, জনগণের কপালে আছে। এখন আসিফ, গোলাম পরোয়ার এরা জাতিকে যে বিষয়ে সতর্ক করছেন, আপনারা এটা ফিল করে যদি বিএনপির বিরুদ্ধে সমালোচনা মুখর না হন, বিএনপিকে যদি চাপ না দেন, তাহলে আপনি তরুণ, আপনি রাজনীতি করেন না, ছাত্রদল শিবির কোনো কিছুই করেন না, ছাত্র শক্তি কিচ্ছু করেন না, কিন্তু আপনি চাকরি পাবেন না। আপনার মেধা আছে, আপনি চাকরি পাবেন না। যে চাকরির অধিকারের জন্য আপনি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, কোটা না মেধা স্লোগান দিতে দিতে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছেন, আপনি সেই আন্দোলনকারী বিসিএস এ আবারও বৈষম্যের শিকার হবেন এবং বিএনপির পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হবে। যোগ্যতা না থাকলেও, আপনার যোগ্যতা থাকলেও চাকরি দেওয়া হবে না। আপনি সেই পুরনো বৃত্তে আটকা পড়বেন। অতএব যা করার এখনই করতে হবে এবং আপনি এর প্রতিবাদ করতে যাবেন, আপনাকে গুম করবে। যেহেতু গুম অধ্যাদেশও নাই এখন, 12 তারিখের পর এটা থাকবে না, আপনাকে গুম করবে, আপনাকে পিটাবে। আপনার মানবাধিকারের পক্ষে কেউ কথা বলতে পারবে না। অতএব আসিফ মাহমুদরা জাতিকে যে পথ দেখাচ্ছে, সেই পথ অনুযায়ী জাতিকে চলতে হবে, নইলে সবার কপালে বিপদ আছে। বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশের জনগণ কোনো একটা ভালো বিষয়ে যেটা সমর্থন করেন, কিন্তু তার পক্ষে কিছু বলেন না বা রাজপথে নামেন না। এই সমস্যাটা সমাধান করতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল সবাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রাজনীতিবিদ ছাড়া কেউ কোনোদিন রাজপথে নামেনি। এমনকি জুলাই আন্দোলনেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা এগুলো নিয়ে কোনো আন্দোলন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার জুলাই আন্দোলনের ফসল, অটোমেটিক্যালি এসেছে, কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষে জনগণ, কিন্তু জনগণ কোনোদিন রাজপথে নামেনি। বরং রাজনীতিবিদরাই সবাই নামতে পারে নাই, বিএনপির লোকজনই সবাই নামতে পারে নাই। এই হচ্ছে আসল কথা। এমনকি একটা পর্যায়ে বিএনপি জামাত সরাসরি তত্ত্বাবধায়ক সরকার বলতো না, বলতো যে নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেটা অন্য নামে হলেও সমস্যা নেই। যেহেতু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নামটার উপরেই, মানে আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার নামের উপরই প্রচন্ড ক্ষোভ ছিল তাদের। তো দর্শক, এনসিপি সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে। এর মানে বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে যে তাদের মধ্যে স্বৈরাচারীর বীজ ঢুকে গেছে। বিএনপি সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে, আসিফ মাহমুদ, এনসিপি। এর মানে পুরো জাতিকে জামাত, এনসিপি দেখিয়ে দিল যে এই হচ্ছে বিএনপি। এখন যদি আপনি বিএনপিকে সেভাবে ডিল না করেন, এখনই যদি কিছু না বলেন, তাহলে সামনে আপনি নিজেই বিপদে পড়বেন। আর এখন বলাটা সহজ, কিন্তু দেরি করলে বিপদ আছে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোরও সমান হয় না। অতএব আপনি এখনই ফোর দেন। আমি যেটা বলি যে এখনই হরতাল অবরোধ করেন, এবং যদি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গুম অধ্যাদেশ ফিরিয়ে আনার দাবিতে, মানবাধিকার অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে জামাত, এনসিপি হরতাল ডাকে, আমি মনে করি সাধারণ ছাত্র জনতার সেখানে নেমে যাওয়া উচিত। কারণ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কোনো কর্মসূচি দিলে জামাত, এনসিপি যদি, সাধারণ জনগণ জামাত, এনসিপি ডাকে যদি এখনই সাড়া দেয়, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষার্থী, নারী, পুরুষ, গৃহিণী, বেশি দিন লাগবে না। আপনারা 2-4 দিন কষ্ট করে রাজপথে নামেন, পুলিশের মাইরও খাওয়া লাগবে না, বিএনপি সোজা হয়ে এগুলো মেনে নেবে। আর রাজপথে এখন নামবেন না, সামনে আবার জুলাইয়ের মতো জীবন দিতে হবে। আর এখন বিএনপি কিচ্ছু করতে পারবে না, মানতে বাধ্য হবে দাবি। তো দর্শক, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা প্রায় বলেন আগামী 15-20 বছরও দেশে কোনো গণঅভ্যুত্থান হবে না, কিন্তু ইতিহাস এর নজির রয়েছে। 69 গণঅভ্যুত্থান অর্জন যখন রক্ষা করা যায়নি, তখন 71 সংগঠিত হয়েছিল। একইভাবে 2024-এর গণঅভ্যুত্থান অর্জনের চেতনা যদি রক্ষা করা না যায়, 26 বা 27 সালে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। বিএনপি এমন পথে গেছে, এমন ঘটনা ঘটে গেছে বিএনপির, যে গণঅভ্যুত্থান হতে পারে। ফ্যাসিস্ট হয়ে জামাত, বিএনপি একই কথা বলছে যে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে, স্বৈরাচার হয়ে উঠছে।
তাহলে তো আবার গণঅভ্যুত্থান হবেই। আর বিএনপি ভেবেছে যে এটা, আরে আমরা স্বৈরাচার হই, ফেসিস্ট হই, স্বৈরাচার ফেসিস্ট যেই হয় 15 বছর আগে কিছু হয় না, আর 15 বছরে তো আমরাও যারা স্বৈরাচার ফেসিস্ট হবে আমরা তো কেউ বাঁচবই না। বিএনপির পরবর্তী প্রজন্ম ওটা তারা দেখবে, এই ধরনের চিন্তা নিয়ে এগোচ্ছে বিএনপি। কিন্তু না, 69-এর পর 71 ঘটেছে, 24-এর পর 26, 27 ঘটতে পারে, এবং জামাত এনসিপি সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর মানে এই যে গণঅভ্যুত্থান বা বিপ্লব যাই বলো না কেন, এটা বিএনপির মন্ত্রীরাও বলছে হতে পারে, আর আসিফ মাহমুদ বা জামাত তারাও বলছে আবার হতে পারে, বেশি দিন লাগবে না। কারণ এবার জনগণের যে ক্ষোভ, এবার অল্পতেই জনগণ রাজপথে নেমে পড়বে। এই জন্য 26-27 সালে গণঅভ্যুত্থান লাগবে না, এখন 2-4টা হরতাল দেন, কিচ্ছু লাগবে না। যা শান্তি, পোলাপান রাস্তায় বসে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, মানুষ রাজপথে নেমে পড়বে, যদি নামেন সমাধান হয়ে যাবে। আর যদি জনগণ সত্যিকার অর্থে রাজপথে না নামে, যদি বিএনপি জামাতকেই যদি জামাত এনসিপিকেই যদি আন্দোলন করতে হয়, তাহলে হয়তো একটু ডিলে হবে এবং জনগণের কপালে আবারও বিপদ থাকলেও থাকতে পারে। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের রায় উপেক্ষা করা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনসিপির রাজনীতি যথেষ্ট ভিভিড এবং গতিশীল। তারা টাইমলি সংবাদ সম্মেলন করতে পারে, সংবাদ সম্মেলনে যে বিষয় বলা দরকার সেটা বলতে পারে, তাদের কথা বলার স্টাইল ভালো। এক্ষেত্রে জামাত পিছিয়ে, তারা সংবাদ সম্মেলন তেমন একটা করে না, বিবৃতি দেয় বেশি, আর সংবাদ সম্মেলনের পেছনের ডেকোরেশন থাকে দুর্বল, ছবি তোলার স্টাইল ভালো হয় না। আবার সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য দেন মনে হয় যেন তিনি ঘুম থেকে উঠে এসেছেন অথবা হসপিটাল থেকে রিলিজ নিয়ে এসেছেন, চাবিয়ে চাবিয়ে কথা বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলেন। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেলের কথার মধ্যে একটা গতি আছে, আসিফ মাহমুদের কথার মধ্যে একটা গতি আছে। জামাতকেও এভাবে গতিশীল হতে হবে। ঘুমানোর লোকজনের মাধ্যমে মিডিয়া চালানো যাবে না। তা জামাতের মিডিয়া সেল যে কতটা ব্যর্থ, আমিরে জামাতকে অপমান করে দেখেছেন। আমিরে জামাতকে এই মিডিয়া সেল বুদ্ধি টুদ্ধি দিয়ে যমুনা টিভির প্রোগ্রামে প্রতিষ্ঠা বার্ষিকীতে নিয়ে গেছে, সেখানে নিয়ে এক কোনায় আমিরে জামাত ঠিক মতো দাঁড়ানোর সুযোগও পান না, আর জোনায়েদ সাকিরা বুক টান করে দাঁড়ান। অথচ ওইখানে যারা ছিল সবার চাইতে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রীর চাইতো তার মর্যাদা বেশি আইন অনুযায়ী, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রোটোকল অনুযায়ী। সেখানে তাকে এক কোনায় দাঁড়িয়ে থাকে। জহিরুদ্দিন স্বপন, জুনায়েদ সাকিদের পাশেও তার জায়গা হয় না। আপনি চিন্তা করেছেন এই দায় কার? এই দায় মিডিয়া সেলের। তারা কেন এখানে নিয়ে গিয়েছে এবং তার প্রোটোকল নিশ্চিত করতে পারেনি। তো দর্শক, এটা ভিন্ন আলোচনা। এক কথা যদি বলি যে আসিফ মাহমুদরা জাতিকে দেখাচ্ছেন যে দেশ কোন দিকে যাচ্ছে, বিএনপি কোন দিকে যাচ্ছে। অতএব আসুন আমরা এখনই সবাই সতর্ক হই এবং বিশ্বাস করতে শুরু করি যে বিএনপি ফেসিস্ট হয়ে উঠছে, স্বৈরাচার হয়ে উঠছে, সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আজকের আমাদের আলোচনা যে আমরা শুরু করব, বাংলাদেশে আমার শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা অনেক, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বেশ কিছু বিশেষ শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা চান না আমি যেন কথা বলি বা কিছু একটা। আমার নেটওয়ার্ক থেকে, আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা বিভিন্ন সময় অনেক সময় বলে যে বাংলাদেশ থেকে আমাকে যেভাবে ডিসরাপ্ট করা হয়, আমাকে ব্লক করা হয় হাসিনা, থ্যাঙ্কস টু হাসিনা অ্যান্ড পেগাসাস, এবং বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে যাতে আমার আলোচনাগুলো জনজীবনে খুব একটা না যায়। হাওয়েভার আমি এগুলো নিয়ে ডায়ালগটা আর কন্টিনিউ করব না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যথাসময় 3বার চেষ্টা করেছি। আমেরিকায় দেখা যায় আমার সব গেস্টদের সাথে আমি কথা বলতে পারি, কিন্তু যে মুহূর্তে বাংলাদেশে আমি কানেক্টেড হওয়ার চেষ্টা করি দেখা যায় লাইন কাজ করছে না। সো আই এম শিওর একজন মির্জাফর যখন সেনা সদরে বসে থাকে আর আরেক মির্জাফরের গ্রুপ যখন সরকার চালায়, ওই মুহূর্তে যে কোনো একজন দেশপ্রেমিকের জন্য এটা দুঃসহ বা দুরহ হয়ে দাঁড়ায় যে এই কনভারসেশন গুলো বাইরে পাবলিকলি যাবে। হাওয়েভার আমি অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ থেকে যে ধরনের অকুতোভয় মানুষজন আমার সাথে এখনো কমিউনিকেট করে, আমার টকশোতে এসে কথা বলে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং দেশবাসী তাদের কাছে কৃতজ্ঞ।
কারণ কি জানেন, এই ডায়লগ গুলো অন্য কোনো নেটওয়ার্কে, অন্য কোনো চ্যানেলে, সোশ্যাল মিডিয়ার অন্য কোনো জায়গায় আমার এই ডায়লগ গুলো যাবে না, যেতে দেওয়া হচ্ছে না এবং হবে না। কারণ বাংলাদেশে প্রথম আলো দরকার, বাংলাদেশে ডেইলি স্টার দরকার, বাংলাদেশে 5 আটা মানব জমিন দরকার। এরাই হচ্ছে বাংলাদেশের মিডিয়া। হাউএভার, আজকের আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম চিন্তা করেছিলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা বলবো। আমি জানি না বিষয়টা কেন অনেকের কাছে জনপ্রিয় হলো না। আমি গতকালকে থেকে মানসিকভাবে তৈরি ছিলাম। হাউএভার, আজকের আমি যে কথাগুলো বলবো, বিষয় নিয়ে আলোচনা করব, ভারত সমর্থিত দুঃশাসনের প্রত্যাবর্তন, জুলাই বিপ্লবীদের বিচার আসন্ন, সার্বিকভাবে পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে। জিয়া ভাই, আমরা কি এক কথায় বর্তমানে দেশের সংসদে এবং বাহিরে সার্বিকভাবে যা হচ্ছে, কি আমরা এক কথায় বলার সময় এসে কিনা যে ভারত সমর্থিত দুঃশাসনের প্রবর্তন, এটা বলার সময় হয়েছে নাকি এটা অনেক আগেই হয়েছে? ভারত অ্যাকচুয়ালি, ভারতের ভূমিকা এই দেশের গত 17 বছরে যদি আপনি দেখেন, ভারত কখনোই এ দেশে সুশাসন চায় নাই। আহ, কখনোই চায় নাই তারা। কারণ সুশাসন একটা দেশে চললে সেই দেশের কিন্তু সার্বিক উন্নতি হয়। সমস্ত আহ, আমাদের দিকে, আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে উন্নতি মানে হলো রাস্তাঘাট, ব্রিজ, ওভারব্রিজ, রেলওয়ে ইত্যাদি। আসলে কিন্তু সেটা আসল উন্নতি না। আসল উন্নতি হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা আগামী ভবিষ্যতের জন্য। 1। 2 নম্বর হচ্ছে দেশের অর্থনৈতিক অবকাঠামো। এটা খুব শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হয়, যেন দেশ যে কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতির, আঞ্চলিক হোক, বৈশ্বিক হোক, স্থানীয় হোক, সেগুলি যেন তারা সামাল দিতে সক্ষম হয়। তো এই দুটো জিনিস যদি আপনি করতে যান, তাহলে কিন্তু আপনার খুবই সৎ মানুষের শাসন লাগবে, অর্থাৎ খুব যোগ্য নেতৃত্বের শাসন লাগবে, যারা নিজের স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র দেশ এবং জনগণের স্বার্থে তাদের তাদের সময় উৎসর্গ করবে। কিন্তু আপনি যদি গত এই যে 12ই মার্চের পর থেকে যদি আমাদের সংসদ অধিবেশনের যদি আপনার আলোচনাগুলি শোনেন, আপনি, আমি জানি না আপনার ভিতরে কি প্রতিক্রিয়া, কিন্তু আমি মানে রীতিমতো বিরক্ত এবং খুবই আশ্চর্য যে এরকম এইসব নেতারা, আনফরচুনেটলি আমাদের দেশের জাতীয় নেতা, যাদের কাছে দেশ এবং জনগণের অগ্রাধিকার বলে কোনো কিছুর এক এক পয়সার মূল্য তাদের কাছে নাই। সাধারণ মানুষের সাফারিংস দেখেন। আমি কিন্তু এই তেল ছাড়াও, এখন তো একটা তেলের অসুবিধা চলছে, এছাড়াও কিন্তু আমি সাধারণত সবসময় আমি রিক্সা বা এই ধরনের গণবাহনে চলি, এবং যতক্ষণ আমি রিক্সা বা মোটরসাইকেলে চলি বা যে কোনো একটা পাবলিক বাসে চলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার আশেপাশের মানুষের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি এবং তাদের ফিলিংস বোঝার চেষ্টা করি। আসলে এইটাই কিন্তু আসলে অ্যাকচুয়াল চিত্র, এবং তাদের ভিতরে এত পরিমাণ কি বলবো আমি, এটা ক্ষোভ এবং গোস্বা, যে আমরা গত 1.5টা বছর এই 5ই আগস্টের সময় যে ছেলেগুলি, যে মানুষ, যে সাধারণ মানুষ যে জীবন দান করলো, আপনি ওখানে কিন্তু কোনো রাজনীতিবিদ, বড় ধরনের কেউ নেতার কেউ মারা যায় নাই। দে আর নট দেয়ার, দে আর অ্যাট দ্য ব্যাক অলওয়েজ। আমরা শুনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একটা কথা শুনি প্রায়, কিন্তু এরা হলো লিডিং ফ্রম বিহাইন্ড অল দ্য টাইম। এন্ড তারা সবসময় সাধারণ মানুষের জীবনের বিনিময়ে তারা তাদের ক্ষমতার সিঁড়িটা বেয়ে উপরে উঠে যান, এন্ড তারপরে আস্তে করে সিঁড়িটা ফেলে দিয়ে সেখানে আপনি এনজয় করতে থাকেন। তো এই হলো আমাদের মানে নেতৃবৃন্দের অবস্থা। এবং আমার খুব অবাক লাগে যে তারা দিনের শেষে কি আয়নায় কোনোদিন তাদের চেহারা দেখে না নাকি? জিয়া ভাই, আপনি এটা আমার একটা বিরাট প্রশ্ন। আচ্ছা, আমি আপনাকে ব্যক্তিগত একটু ডায়ালগে আসি। আমার মনে হয় আই জাস্ট বিকাম কিউরিয়াস। আপনি আর্মিতে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আমি বলবো
আপনি মধ্যবিত্ত শ্রেণীর একজন মানুষ। আপনাকে আপনি যদি চান আপনি একটা গাড়িতে চড়ার মতো আপনার সামর্থ্য আছে। এইমাত্র আপনি বলছেন আপনি কখনো, কখনো রিকশায়, কখনো, কখনো বাসে চড়েন। এটা চড়ার পিছনে কি আপনার একটা দর্শন কাজ করে? যে আমি উপরে যাদের সাথে মিশবো সেখান থেকে আমি আমি গণমানুষের ফিলিংসটা আমি পাবো না। যখন আপনি গাড়িতে চলেন, চমৎকার একটা কথা বলছেন যে আপনি যখন গাড়িতে চলেন, পাবলিক বাসে চড়েন অথবা রিকশায় চড়েন, তখন একটা ডায়ালগ আপনার সাথে লোকজনের সাথে হয়। সেখানে মানুষের দুঃখ, দুর্দশা, চাওয়া, পাওয়া, ক্ষোভ, আকাঙ্ক্ষা এটা আপনি বুঝেন, আপনার মাথায় আসে। এটা কি আপনার জাস্ট ব্যক্তি ইন্টারেস্টে করেন নাকি দায়িত্ব হিসেবে ফিল করেন যে আমার এটা জানা উচিত? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আমি কিন্তু আসলে আহ, সবসময় কিন্তু এটা অ্যাকচুয়ালি যাদের ভিতরেই একটা দায়িত্ববোধ কাজ করে, আমি মনে করি যে কোনো দেশে নাই, আমি এমন কোনো স্পেশাল কিছু না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। এবং আমি চেষ্টা করি যে আমি যে ফিল করি, আমার যে কষ্টটা হচ্ছে, আমি যে বেদনাটা আমি অনুভব করছি, এটা কি সাধারণ মানুষ করছে? আপনি বিশ্বাস করতে পারবেন না, ইভেন রিক্সাওয়ালারা পর্যন্ত, যাদেরকে মানুষ মানুষ হিসেবে গণ্য করতে চায় না, এই সমস্ত যারা মানে এলিট শ্রেণীর মানুষ আর কি, তারা পর্যন্ত কিন্তু এখন রীতিমতো ক্ষুব্ধ যে এই এই বিপ্লবের পরে আমরা কি কষ্ট করলাম, কি পরিস্থিতি আচ্ছা, আমরা দেখলাম, আচ্ছা, এইটার পরে কি আমরা এইটাই চাচ্ছি, এইটাই কি আমরা এই 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 পরিবর্তনের জন্য কি আমরা কাজ করেছিলাম? আচ্ছা। এবং জিয়া দেখেন, ভাই, আরেকটা কথা, আমি এখানে এখানে একটা না, কথা জিয়া বলি ভাই, শুনি। জিয়া ভাই, না না, আমি জিয়া একটা ভাই, কথা বলি। না, জি, একটা নোক্তা দিয়ে শুরু করি যে আপনি যে কথা বললেন যে যে ভারত সমস্ত দুঃশাসন, এই যে ভারত যে দুঃশাসনকে সবসময় প্রমোট করে, 17 বছরের যে অবস্থা, যার কারণে আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে, ঠিক একই সাইকেল কিন্তু আবার শুরু হলো 12ই মার্চ থেকে। এবং এই সাইকেল, আমার দৃঢ় বিশ্বাস যে এটা 17 বছর যাবে না। ওকে। এই এটা দেশের মানুষ কিন্তু আবারও কিন্তু এখন হচ্ছে কি, তারা অতিরিক্ত সাহসী হয়ে গেছে। আপনি আপনি বিশ্বাস করতে পারবেন না, এখন মানুষ অতিরিক্ত সাহস হয়ে গেছে। এখন আপনি কিন্তু আর যে সমস্ত নিরাপত্তা বাহিনীকে আগে ব্যবহার করা হতো, আমার মনে হয় এই ফর্মুলা কাজ করবে না। এখন তাদের ওকে। যদি নতুন কোনো ফর্মুলা থাকবে, সেই ফর্মুলা ট্রাই করতে হবে।